আমি তানবীর। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছে 2018 সালের দিকে। আমি তখন সবে এসএসসি এক্সাম দিয়ে ভ্যাকেশন কাটাচ্ছি। একদিন বিকেলবেলা আম্মু কাঁথা সেলাই করছেন। আমি আম্মুর পাশে মাথা রেখে ফেসবুক দেখছি। আনুমানিক বিকেল 5:30 হবে। এমন সময় আমার ফোনে একটা অপরিচিত টেক্সট আসে। একটা ফোন নাম্বারের সাথে ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করে কেউ একজন বলে, ভাইয়া, আমি রূপা, আমি বাসা থেকে চলে এসেছি। আজকে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আপনি যেই হন না কেন, আমার ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে দিলাম। নিশ্চয়ই আমার পরিবার আমাকে অনেক খোঁজাখুঁজি করবে। তখন বলবেন আমি মারা গেছি, আমাকে যেন ক্ষমা করে দেয়। এরপর ফেসবুক অ্যাকাউন্টটা লকড হয়ে যায়। আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। একবার ভাবছি কেউ দুষ্টুমি করছে, আবার ভাবছি এসব নিয়ে কেউ দুষ্টুমি কেন করবে। মনে হচ্ছে যদি এমনটা সত্যি হয় তাহলে তো আমার ব্যক্তি হিসেবে একটা দায়িত্ব আছে। আমি ওই নাম্বারটাতে কল করি। কল পিক আপ করছিল না। আমি একটা টেক্সট দেই। ফোনটা বন্ধ পাই। আনুমানিক সন্ধে 7টার দিকে মেয়েটি আমাকে কল দেয়। সেম রিকোয়েস্ট, ভাইয়া, আমি অনেক দূরে চলে এসেছি। আমাকে বুঝিয়ে সময় নষ্ট না করে আমার একটা উপকার করেন। আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসেন। বাবাকে বলবেন যেন আমাকে ক্ষমা করে দেয়। মেয়েটা এত কাঁদছিল, আমি অনেক কষ্টে তার কথা বুঝতে পারছিলাম। আমার অনেক মায়া লাগছিল। আমি আসলে বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি চিন্তা করলাম যে করেই হোক একটা সুযোগ নিয়ে মেয়েটাকে বোঝাতে হবে। ছোট একটা সুযোগে যদি একটা মেয়ে বেঁচে যায়। আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিলাম। মেয়েটি কাঁদতে কাঁদতে সম্ভবত ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি এমন সময় বললাম, ঠিক আছে আপু, আপনি সুইসাইড করেন, কোনো প্রবলেম নাই। আমি একবারও মানা করছি না, বাট আপনার বাবা তো আমাকে জিজ্ঞেস করবেন আপনি কেন সুইসাইড করলেন। তখন আপনার বাবাকে কিছু না বললে অজানা একটা ধারণা নিয়ে সারা জীবন আপনার বাবা কষ্ট পাবেন। এটা কি ঠিক হবে? আমাকে জাস্ট 5টা মিনিট টাইম দেন। কে আপনি? কেন মারা যেতে চাচ্ছেন? তখন মেয়েটি আরও কাঁদতে থাকে। সে বলে সে অনার্স 2য় বর্ষের ছাত্রী এবং আমার ইনবক্সে একটা ছেলের ছবি দিয়ে বলে ছেলেটির নাম সোহাগ। ফেসবুকে তাদের সম্পর্ক হয় এবং মেয়েটি ছেলেটিকে অসম্ভব ভালোবাসত। ছেলেটি নাকি মেয়েটিকে ঠকিয়েছে। এর বেশি সে কিছু বলতে চায় না। এরপর কল কেটে দেয়। ঘড়িতে আনুমানিক রাত 12:20 বাজে। আমি মেয়েটিকে আবারও ট্রাই করি। কল পিক আপ করে। মেয়েটি ধীর কণ্ঠে আমাকে বলছিল, আমার সময় নেই। আমি হয়তো আপনার বড় বোনের মতো হব, এটা আমার অনুরোধ। বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েন। আমি বললাম, আপু, আমি আপনার জন্য এখনও বাইরে। আমার কথাটা শুনেন। মেয়েটি বলল, ও, আপনাকে শুধু শুধু কষ্ট দিচ্ছি, আপনি প্লিজ বাসায় চলে যান। কথার শেষে মেয়েটির লাস্ট টেক্সট ছিল, আমার অপ্রত্যাশিত কিছুর জন্য কেউই দায়ী নয় এবং আপনিও না। আপনারা ভালো থাকবেন এবং একটা কথা বলতে চাই, কাউকে ভালোবেসে কখনো এভাবে কষ্ট দিতে নেই। আমাকে ক্ষমা করে দিয়েন। খোদা হাফেজ। আমাকে কোনো সুযোগ না দিয়েই অ্যাকাউন্টটা আবারও ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আমি জাস্ট আশাহত হয়ে শুধুমাত্র টেক্সটটা দেখছিলাম। ঘটনা শুরু এরপর থেকেই। আমি এতই কনসেন্ট্রেশন দিয়ে কথা বলছিলাম, ঘড়ির সময়ে বাসায় ফেরার জন্য আম্মুর কল, কোনো কিছুই খেয়াল করিনি। বলে রাখা ভালো, আমার গ্রামের বাসায় যেতে মেইন রোড থেকে নেমে একটা কাঁচা রাস্তা ধরতে হয়। বাসার সামান্য কাছেই রাস্তাটা একটু উঁচু এবং বাম সারিতে অনেকগুলো পুরনো তালগাছ। একটু সামনেই আমার নানু বাড়ি এবং বাড়িটার শেষ দিকে একটা পারিবারিক কবরস্থান। তখন ঘড়িতে সময় প্রায় 1:10। মেয়েটির অ্যাকাউন্ট 23 মিনিট ধরে ইনঅ্যাক্টিভ। আমি খেয়াল করি আমি রাস্তার একপাশে বড় একটা তালগাছের পাশে বসে এবং টেক্সটগুলো আমি দেখছি। এমন সময় আমার পায়ে একটা ঢিল পড়ে। আমি ফোনের টর্চ অন করে দেখি একটা তাল মুচড়ানো, মোটামুটি বড়ই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভারী তালটা অনুযায়ী তেমন কোনো ব্যথাই আমি পাইনি। এটা ভাবতে আমি বেশ কিছুটা সময় নেই। আমি আবারও টেক্সটগুলো দেখছিলাম। এরই মধ্যে আশেপাশে থেকে ছোট ছোট ঢিল ছোড়ার শব্দ পাই। মনে হচ্ছিল ঢিলগুলো একদম কাছে এসে পড়ছে, শরীরে লাগবে। আমার মন অনেক খারাপ ছিল। এগুলো আমি ভাবছিলামই না। ভাবছিলাম মেয়েটি কি বেঁচে আছে। এমন সময় কিছু একটা আমার মাথায় এসে পড়ে। মাথা থেকে মাটিতে পড়ার শব্দে আমি বুঝতে পারি। তখন সবকিছু কেমন যেন একদম নীরব হয়ে যায়। আমি আবারও টর্চটা অন করি। একটা ইটের অংশ। এবার একটু অবাক হয়ে যাই, কারণ এত ভারী একটা ইটের অংশ মাথায় পড়ল, অথচ সামান্য ব্যথাও পেলাম না। তাছাড়া আমি আগেই বলেছিলাম এটা কাঁচা রাস্তা, ইট আসবে কোত্থেকে। তখন ঘড়িতে 1টা। আমি ভাবলাম বাসায় চলে যাই। যখনই আমি বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়েছি,
তখনই তালগাছটা থেকে এক ঝাঁক বাদুড় আমার চারপাশে উঠতে থাকে, একদম কাছে। আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে ধরতে যায়, বাসার সামান্য কাছে। আমি আস্তে আস্তে উড়ে কোথায় যেন চলে গেল ওরা। এখান থেকে 10 মিনিটের পথ আমার বাসায় যাওয়ার। আমি হাঁটছি, হঠাৎ মনে হলো আমি অ্যাকাউন্টটাতে তার কোনো পরিচিতদের খুঁজে পেতে পারি। আমি প্রোফাইলের ফ্রেন্ড লিস্ট দেখছি, হাঁটছি থেমে থেমে। এমন সময় হঠাৎ 2টা কুকুর ঝগড়া করছে, একটা আরেকটার সাথে। এমন একটা পরিবেশ, শুধু দেখলাম কুকুর দুটো প্রচণ্ড স্পিডে দূর থেকে হঠাৎ আমার দিকে তেড়ে আসছে। কুকুরগুলো আমার সামনে এসে হঠাৎ করে আবার ভ্যানিশ হয়ে গেল। একটা কুকুর মাটির রাস্তায় যদি প্রচণ্ড দৌড়ে আসে, ধুলো উড়বে। আমি আমার ফোনের আলোতে স্পষ্ট ধুলো উঠতে দেখতে পাচ্ছিলাম। এবার আমি মোটামুটি ভয় পেয়ে যাই। বাসার দিকে দ্রুত হাঁটতে শুরু করলাম। নানুর বাসা ছেড়ে যখন ওই পারিবারিক কবরস্থানটা ক্রস করছিলাম, এমন সময় পেছন থেকে একটা বেড়ালের ডাক শুনতে পাই। বেড়ালটাকে আমি দেখিনি, আমার সাহস হয়নি পেছনে তাকানোর, কারণ বেড়ালটা কাঁদছিল। বুঝতে পারছিলাম বিষণ্ণ একটা পরিবেশ। ভয়ে আমি পেছনে তাকাইনি। আমি একটা বিষয় খেয়াল করি, আমি বাসায় যাওয়ার সময় সামনের দিকে হাঁটছি, তখন শব্দটি পেছন দিকে, অর্থাৎ দূরে চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, ভয়টা আমাকে গ্রাস করবে এমন দুশ্চিন্তায়। আমি সামনের দিকে পা দিতেই আমার দাদু ভাইকে দেখতে পাই। ফোনে কথা বলছিলেন। রাতটা ছিল চাঁদনি রাত। আমি ভাইয়াকে দেখে বললাম, দাদু ভাই, তুমি ঘুমাওনি? দাদু ভাই আমাকে উত্তরে বললেন, এত রাতে বাইরে কেন? বাসায় যা এক্ষুনি। আমি চুপ করে রইলাম, ভাবলাম দাদু ভাই হয়তো দাদু বোনের সাথে কথা বলবে। আমি পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু আমি দাদু ভাইকে পাশ কাটাতে একটু লম্বা করেই পা ফেলছিলাম, অথচ দাদু ভাই ঠিক একই দূরত্বে। একটা সময় আমি ভয় পেয়ে দৌড়ে বাসার দিকে যাই এবং সোজা গিয়ে দাঁড়াই দাদু ভাইয়ের রুমের কাছে, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। বলে রাখা ভালো, আমাদের বাসার পশ্চিম এবং পূর্ব দিকে 2টা দরজা আছে। আমি পূর্ব দিকে গিয়েছিলাম। দাদু ভাইকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। ফিরে এলাম দরজার কাছে। দরজায় যেয়ে দেখতে পেলাম এই দরজাটা আসলে বাইরে থেকে লক করা। আমি আম্মুকে ডাক দেই। প্রথম ডাকেই দরজা খুলে দেন। আম্মু বলছেন, এত রাতে তুমি বাইরে কোথায় ছিলে? এসে ডাকাডাকি করছো কাকে? আমি কোনো কথা না বলে জাস্ট দৌড়ে দাদু ভাইয়ের বেডের দিকে যাই। যে মনে হচ্ছিল দাদু ভাইয়া মনে হয় অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, দাদু ভাইয়া কখন ঘুমিয়েছে আম্মু? আম্মু বললেন, ও তো তোমার মতো না, সন্ধ্যের পরেই খেয়ে ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়েছে। এসো খাবার খেতে। আমি কিছু বললাম না, শুধু বললাম, খাবার খেয়ে এসেছি বন্ধুর বাসা থেকে, ঘুম পাচ্ছে, ঘুমাবো। দাদু ভাইয়ার অন্যদিকে আমি সেম বেডে শুয়ে পড়ি। আমি ভাবলাম, আমার সাথে কি হচ্ছে এটা? হঠাৎ মেয়েটির কথা মনে পড়ল। আমি আবার মেয়েটির টেক্সটগুলো দেখছিলাম। এমন সময় কখন যে ঘুম চলে এসেছে, আমি ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। আমার যখন ঘুম ভাঙল, তখন মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। আমি ঘুম থেকে উঠে ফিল করছি আমাকে কে যেন হাত বুলিয়ে ডাকছে। আমি বললাম, আমি খাবো না আম্মু, বলে ওপাশ হয়ে শুই। একটু পর আবারও কেউ ডাকছে। এবার আমাকে আলতো করে ডাকছে না, কোনো তাড়াহুড়ো, কাউকে যেমন ধাক্কা দিয়ে ডাকে সেইভাবে। আমি এবার একটু বিরক্তি নিয়ে উঠে উপরের দিকে চোখ মেলে বলবো, আমি খাবো না। ঠিক তখনই আমি দেখি কেউ নেই। আমার শরীরে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকছিল কে? আমি স্পষ্ট ফিল করেছি আমার শরীরটা নড়ে উঠেছিল। এই ফিলিংসটা যে কতটা ভয়ঙ্কর আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক ভয় পাই এবং চোখ বুজে একটা চিৎকার দেই। চিৎকার শুনে আম্মু, আব্বু এবং দাদু ভাই সাথে সাথে আমার চারপাশে চলে আসে। যখন সবাই আমার কাছে আসছিল, এমন সময় আমি খেয়াল করি আমার কাছ থেকে একটা অন্ধকারের স্তূপ জানালা দিয়ে ভেসে বেরিয়ে গেল। সবাই এসে জিজ্ঞেস করল, আমি শুধুমাত্র এইটুকু জানালাম আমাকে কেউ ডাকছিল, আমি ভয় পেয়েছি। এরপর আম্মু আমাকে লোহা গরম করে পানি পান করালেন এবং পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি। এরপর ফোন নাম্বারটা আমি অফ পাই। ফেসবুকের অ্যাকাউন্টটাতে আমি আর মেসেজ দেখতে পারিনি, লকড ছিল, এবং পরবর্তীতে ওই মেয়ের সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেন এমন হলো আমি আজও জানি না। মেয়েটি কি বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, কাউকে ভালোবাসার পর কষ্ট দেবেন না। সত্যিকারের ভালোবাসাটা এমনই, সারা জীবন মানুষ একজনকেই ভালোবাসে। যাকে ছেড়ে দিচ্ছেন সে যদি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা।